ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্টের স্টাফ নার্স রিক্রুটমেন্টের যে প্রসেস চলছে সেখানে সিবিটি ক্লিয়ার করে ইন্টারভিউ দিতে চলেছ। এর মধ্যে একটা মেজর চাঙ্ক রয়েছে যারা হচ্ছে ফ্রেশার্স, মানে তারা কোনোদিন কোথাও নার্স হিসাবে কাজ করোনি, শুধুমাত্র পড়াশোনা করেছো এবং রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছো, তারপরে তোমরা সিবিটিতে ক্লিয়ার করেছো এবং ইন্টারভিউ দিতে চলেছো। ইন্টারভিউ যেহেতু 1-to-1 ইন্টারভিউ এবং সেখানে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স একদমই জিরো, সেখানে তোমার ফার্স্ট টেনশন হচ্ছে আমাকে কি ধরনের কোয়েশ্চেন করতে পারে। তো আজকের সেশনে আমরা যেগুলো ফ্রেশার্সদের বা জিরো ওয়ার্ক এক্সপিরিয়েন্স পার্সনদেরকে জিজ্ঞাসা করতে পারে সেই নিয়েই, মানে সম্ভাব্য সেই কোয়েশ্চেন গুলো নিয়ে আজকে এই সেশনে ডিসকাস করব। আমি সাঁতরা, একজন রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং এজ এ সিনিয়র ফ্যাকাল্টি ইন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনটাস্টিক, লেটস মেক নার্সিং সিম্পল। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো, যার প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখো, সিবিটি আর ইন্টারভিউ দুটো সেপারেট জিনিস। সিবিটিতে তোমার থিওরিটিক্যাল নলেজ টেস্ট করা হয়েছে এবং যখন তুমি সিবিটি ক্লিয়ার করেছো তার মানে তোমার থিওরিটিক্যাল নলেজ আপ টু দ্য মার্ক, সেটা অলরেডি প্রমাণিত। এবার চলে আসছে ইন্টারভিউ। ইন্টারভিউ কিন্তু তোমাকে এখানে থিওরিটিক্যাল নলেজ টেস্ট করা হবে না, কারণ সেটার জন্য সিবিটি হয়েই গেছে। ইন্টারভিউ দেখবে যে তোমার প্র্যাকটিক্যাল নলেজ কতটা আছে। এবার তোমার মনেই হতে পারে বা ইন্টারভিউ বোর্ডে বসে তুমি ভাবতেই পারো যে আমি তো কোথাও চাকরি করিনি, তাহলে আমার আবার প্র্যাকটিক্যাল নলেজ কোথা থেকে জাজ করা হবে। কিন্তু তুমি এটা ভুলে যেও না, তুমি জিএনএ বা বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি যাই করো না কেন, যখন তুমি পড়াশোনা করেছো তুমি সেখানে হিউজ প্র্যাকটিক্যাল ফিল্ডে এক্সপোজ হয়েছো এবং সেখানে কিন্তু তোমার যথেষ্ট প্র্যাকটিক্যাল স্কিল তৈরি হয়েছে, কারণ তুমি ইন্টার্নশিপের মধ্যে দিয়ে গেছো। তো তোমাকে ইন্টারভিউয়ের মেন যে দুটো জিনিসের উপর ফোকাস করতে পারে ইন্টারভিউ এর সময়, সেটা হচ্ছে এক, তোমার ক্লিনিক্যাল নলেজ আছে কিনা, বা ক্লিনিক্যাল নলেজ যেটা আছে সেটা তুমি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে লাগাতে পারছো কিনা, আর দ্বিতীয় হচ্ছে তুমি পাবলিক হ্যান্ডেল করতে পারছো কিনা। তাহলে কিরকম টাইপের কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে আর তোমার উত্তরটা কিরকম হতে পারে। তো সবার প্রথমে হচ্ছে নিজের একটা খুব ইমপ্রেসিভ সেলফ ইন্ট্রোডাকশন রেডি করে রাখবে। আর সেলফ ইন্ট্রোডাকশনের জন্য আমার ইন্টারভিউ সেশনের যে ফার্স্ট ভিডিওটা আছে সেটাতে ডিটেলসে ডেসক্রাইব করা আছে, সেটা একবার দেখে নেবে। তুমি এক্সপেক্টেড যে কোয়েশ্চেনটা ফেস করতে পারো অ্যাজ আ ফ্রেশার্স ক্যান্ডিডেট হিসাবে, সেটা হচ্ছে এখানে এত এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছে, তার সত্ত্বেও তুমি অ্যাজ আ ফ্রেশার, তোমার জিরো এক্সপিরিয়েন্স, তাহলে তোমাকে কেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হায়ার করবে অ্যাজ আ নার্স হিসাবে। এখানে তোমার রিয়েলিটি এটাই যে তুমি চাকরি করোনি, তুমি শুধুই গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশোনা করছো এবং সত্যিই তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই। কিন্তু তুমি এই সত্যি কথাটা এরকম সত্যি ভাবে বলা যাবে না ইন্টারভিউ বোর্ডে, তোমাকে একটু গুছিয়ে আনসার করতে হবে। সেটা হলো যে হ্যাঁ ম্যাডাম, আমার এক্সপিরিয়েন্স নেই কিন্তু আমার নলেজ হচ্ছে আপ টু ডেট রয়েছে। আমি যেহেতু ইয়াং তাই হচ্ছে আমার ফুল অফ এনার্জি রয়েছে এবং আমি সমস্ত সিচুয়েশনের সাথেই হচ্ছে অ্যাডজাস্ট করতে পারি এবং অ্যাডাপ্ট করতে পারি। তাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে হসপিটালগুলো রয়েছে সেখানে হাই প্রেশার মানে কাজের প্রচুর প্রেশার, পেশেন্টের প্রচুর প্রেশার। আমি যেহেতু ইয়াং এবং হচ্ছে আমি যেহেতু নলেজেবল, এই দুটো জিনিসই আমি খুব এনথুজিয়াস্টিকলি হ্যান্ডেল করতে পারবো। এবার এই মানে নয় যে আমার কথাগুলোই পুরো একই বলে আসতে হবে, আমি জাস্ট তোমাকে বললাম যে এই গাইডলাইনটা দিলাম যে এরকম ভাবে তুমি আনসারটা করতে পারো। দ্বিতীয় কোয়েশ্চেন তোমার কাছে আসতে পারে, সেটা হচ্ছে তুমি কেন সরকারি চাকরি করতে আসছো, প্রাইভেটেও তো করতে পারো, বা প্রাইভেটে যদি তোমাকে সেম স্যালারি গভর্নমেন্টের মতো দিতে পারে তাহলে তুমি কেন সরকারি চাকরি করতে আসছো। তোমার মনেই হতে পারে সে সরকারি চাকরির সিকিউরিটি বেশি তাই এখানে করাই ভালো, কিন্তু উত্তরটা তোমাকে অন্যভাবে দিতে হবে। সেটা কিরকম, সেটা হচ্ছে এক হচ্ছে তোমার বেটারমেন্ট, দ্বিতীয় হচ্ছে প্রাইভেটে খুব কম সংখ্যক লোক আছে যারা হচ্ছে প্রাইভেটের ওই বিশাল সংখ্যক খরচটা অ্যাফোর্ড করতে পারে, কিন্তু গভর্নমেন্টের সব ধরনের লোক রয়েছে, সমস্ত কমিউনিটি থেকে লোক আসে, তাই তুমি বেশি সংখ্যক পিপলকে সার্ভ করতে পারবে, যেটা প্রাইভেটে করলে সম্ভব হবে না। কারণ প্রাইভেটে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি, তাই গভর্নমেন্টে তুমি যত সংখ্যক মানুষকে সার্ভ করতে পারবে সেটা প্রাইভেটে করা সম্ভব না। তাই এক ধরনের তোমার এটা স্যাটিসফ্যাকশনও যে তুমি কমিউনিটিতে একটা ভালো কাজ করছো এবং কমিউনিটি পিপলকে সার্ভ করছো, এটা সোশ্যাল ওয়ার্কও বটে। এবার থার্ড যেটা তোমার কাছে হাসেল, সেটা হচ্ছে
তুমি যেহেতু ফ্রেশার, তাই তোমার কোনো পার্টিকুলার এক্সপিরিয়েন্স নেই, তাই তোমার কোনো পার্টিকুলার ফিল্ড থেকে কোয়েশ্চেন করবে সেটা সম্পর্কে তুমি আগে থেকে কোনোভাবে প্রেডিক্ট করতে পারবে না। তাই তোমাকে কিন্তু সব সাবজেক্টই একটু একটু করে দেখে যেতে হবে, বিশেষ করে ট্রেন্ডিং টপিকগুলো। যেমন মনে করো এখন নিপা ভাইরাস চলছে, মানে নিপা ভাইরাস কি, নিপা ভাইরাস কি থেকে ছড়ায়, কমিউনিকেবল ডিজিজ কি, আউটব্রেক কাকে বলে, কোনটা প্যান্ডেমিক, কোনটা এন্ডেমিক, কোনটা এপিডেমিক, এই যে পার্থক্যগুলো এগুলো জানতেই হবে, কারণ নিউজ পেপারে কিন্তু এটাই এখন ট্রেন্ড। তোমাকে এই ধরনের কোয়েশ্চেনও করা হতে পারে, যেহেতু তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই চাকরি করা রিলেটেড, সেই সেই জন্য তোমাকে এই ধরনের কোয়েশ্চেন করা হতেই পারে। সেটা হচ্ছে, তুমি মনে করো কোনো একটা পিএসসি তে পোস্টিং পেয়েছো যেটা খুব রিমোট ভিলেজে এবং তোমার বাড়ি থেকে অনেক দূর, তাহলে কি তুমি সেখানে চাকরি করতে যাবে? তোমার উত্তরটা কিন্তু এখানে হ্যাঁ হবে, কারণ তুমি বলবে যে তোমার এক্সপ্লোর করতে ভালো লাগে। তুমি যদি তোমার বাড়ি থেকে দূরে হয়, তুমি সেখানে পিপলকে সার্ভ করতে পারবে, সেখানে কমিউনিটির মানুষদের সাথে মিশতে পারবে এবং তোমার নতুন ধরনের এক্সপিরিয়েন্স হবে। এটা মাস্ট বলবে যে তুমি সেখানে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে। আর তোমার ক্লিনিক্যাল নলেজ জাজ করার জন্য কিরকম কোয়েশ্চেন হতে পারে? ক্লিনিক্যাল নলেজ জাজ করার জন্য তোমার কোয়েশ্চেন গুলো কিন্তু সিচুয়েশন বেসড হওয়াটাই খুব স্বাভাবিক। তুমি মনে করো একটা বিজি ওয়ার্ডে ডিউটি করছো, একজন একা স্টাফ নার্স। এই মুহূর্তে তোমাকে একসাথে 3জন পেশেন্ট কল করছে। ফার্স্ট পেশেন্ট হচ্ছে তোমার বেড প্যানের জন্য জিজ্ঞাসা করছে, সেকেন্ড পেশেন্ট হচ্ছে তোমার তার হাতে প্রচন্ড পেন হচ্ছে, আইভি ফ্লুইড চলছে তার জন্য, আর থার্ড পেশেন্ট তার খুব হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে বা ব্রিথলেসনেস হচ্ছে। এবার তোমার প্রায়োরিটি অনুযায়ী কোন পেশেন্টকে অ্যাটেন্ড করা উচিত এবং তুমি তারপরে কি কি করবে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাকে ফেস করতে হবে। আমার মনে হয় তোমরা সবাই নার্সিং পড়েছো এবং প্রায়োরিটি বেসড কেয়ারটা জানো, তো এক্ষেত্রে কিন্তু ফার্স্ট তোমার এই যে পেশেন্টকে অ্যাটেন্ড করতে হবে সেটা হচ্ছে যার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের হসপিটালগুলোতে কোয়ালিটি কন্ট্রোল মেজার কিন্তু খুব ভালোভাবে চালু, এবং বায়োমেডিক্যাল ওয়েস্ট সম্পর্কে প্রচুর পরিমাণে ট্রেনিং হচ্ছে এবং প্রচুর কাজও হচ্ছে। তাই বায়োমেডিক্যাল ওয়েস্ট সম্পর্কে কোয়েশ্চেন তুমি ফেসই করতে পারো। তোমাকে এই ধরনের কোয়েশ্চেন হতে পারে, সেটা হচ্ছে তোমার হাতে হয়তো একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ রয়েছে উইথ নিডল, সেকেন্ড রয়েছে তোমার হাতে একটা একটা ব্লাড সোক কটন রয়েছে, আর একটা হচ্ছে ফাঁকা একটা স্যালাইনের বোতল রয়েছে। এবার তুমি কোনটা কোথায় ফেলবে? এখানে বলে রাখা দরকার যে হচ্ছে তুমি বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের রিসেন্ট প্রোটোকলটা পড়ে যাবে, সেই অনুযায়ী বলবে। এবং তার সাথে সাথে এটাও বলবে যে ওয়ার্ডে যেখানে বায়োমেডিক্যাল ওয়েস্ট ফেলা হয়, সেই যে বাকেট গুলো থাকে তার উপরে আইইসি থাকে, মানে কোনটা কোথায় ফেলা হবে সেটা লেখা থাকে। তো সেটা দেখে তুমি যেখানে যেটা ফেলা সেখানে সেটা ফেলবে, কিন্তু তার আগে কিন্তু তুমি সঠিক আনসারটা আগে দেবে। এটা কখনো বলো না যে আমি ওখানে আইইসি দেখবো তারপরেই ফেলবো। এটা উত্তর হ্যাঁ, যে তুমি আইসি দেখেই ফেলবে, কিন্তু তার সত্ত্বেও তোমার কিন্তু নলেজটা আছে কিনা সেটা কিন্তু আগে বলবে। এইরকম ভাবে প্রিপারেশন করলে আশা করছি তোমাদের ইন্টারভিউ ভালো হবে। আমার তরফ থেকে আগাম কনগ্রাচুলেশন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।